দেবরুন কমার্স এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা অ্যাকাউন্টেন্সির এমসিকিউ বুস্টার সিরিজের ডে 6 নিয়ে এলাম। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপ আমরা আলোচনা করব এবং বেশ কিছু প্রশ্ন আমরা রিভিশনও করে নেবো আগের থেকে, ঠিক আছে, সব মিলিয়ে। এবং তোমাদের জন্য কিন্তু আজকে আমরা বেশ কিছু কাজ দেবো, মানে যেগুলো কিনা তোমরা আমাকে কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো জানাবে। তো আজকের মোটামুটি ডিসকাশনটা কিন্তু বা ক্লাসটা কিন্তু আজকের খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা দেখো শেষ অবধি। এবং আজকেও শেষে একটা গুরুত্বপূর্ণ টাইপ আমরা রেখেছি ভিডিওর শেষে। যারা কিনা 40-40 টার্গেট করছো তারা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং লাগবে আশা করি। সবটাই আমি বুঝিয়ে বলবো, তাও তোমরা এটাকে মক টেস্টের মতো একটা চেষ্টা করতে পারো নিজের থেকে উত্তরটা দেওয়ার। তারপরে তোমরা ভিডিও সলিউশনটা অবশ্যই আমার দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা স্টার্ট করি। যারা এখনও অবধি ভিডিওটা লাইক করোনি অবশ্যই লাইকটা করে দিও, এবং যারা চ্যানেলের সাথে এখনও অবধি আমাদের যুক্ত হওনি যুক্ত হয়ে যাও, তোমরাই লাভবান হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে, ফ্রম ডেটার্স উই ক্যান অ্যাসার্টেন মানে হচ্ছে নির্ণয় করা। আমরা ডেটর্স থেকে কি নির্ণয় করতে পারি বা ডেটর্স থেকে আমরা কি বুঝতে পারি। দেখো, ডেটর্স আমার কিভাবে সৃষ্টি হয়, আমি যখন পারচেস করি না সেল করি, আমি যখন সেল করছি তখন আমার ডেটর্স ক্রিয়েট হচ্ছে, এবং যখন আমি সেলটা ক্রেডিটে করছি মানে আমি যখন ধারে মালপত্র বিক্রয় করছি তখন হচ্ছে আমার, তার মানে আমি ডেটর্স থেকে কি জানতে পারছি, ধারে বিক্রয় বা ক্রেডিট সেল। তো অপশানে আমার ক্রেডিট সেল কোথায় আছে, ক্রেডিট সেল আছে 2 নম্বরে, তো এটা কারেক্ট হয়ে যাবে আমাদের। আচ্ছা, আর ক্রেডিটর্স থেকে আমরা কি জানতে পারি, পারচেস। ক্রেডিটর্স কখন তৈরি হয়, যখন আমরা ক্রেডিটে পারচেস করি সাপ্লায়ারদের থেকে, তখনই ক্রেডিটার্স তৈরি হয়। যদি আমি ক্যাশে পারচেস করি তখন তো আমার ক্রেডিটার্স হবে না, আমার তো ট্রানজ্যাকশান ওখানেই খতম, গল্প খতম। যখন আমার টাকাটা উনি আমার থেকে পায় তখনই তো উনি আমার খোঁজটা করবে, তাইলে তো উনি আমার ক্রেডিটার্স, তাই না? তাইলে এবার তোমরা একটু বুদ্ধি করে পরের যে প্রশ্নটা 2 নম্বরের, ফ্রম ক্রেডিটার্স উই ক্যান অ্যাসার্টেন, এটা একটু কমেন্টে আমাকে জানিও তো তোমরা, বুদ্ধি করে দেখি কেমন পারো তোমরা, জানিও, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নেবো। এই দুটো টাইপ কিন্তু যেটা করালাম, এই দুটো টাইপ কিন্তু ইম্পর্টেন্ট। একটা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো আর একটা আসেনি, হয়তো তোমাদের চলে আসবে, দেখা যাক। তারপর হচ্ছে বলেছে, রিলেশনশিপ বিটুইন ওনার অ্যান্ড হিজ বিজনেস ডিপেন্ডস আপন হুইচ কনসেপ্ট। এটা অ্যাকাউন্টিং কনসেপ্টের উপর বেস করে, যেটা তোমাদের সিলেবাসে একটা গুরুত্বপূর্ণ পার্ট, ভেরি গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই পাবে, যেই স্কুলেই পড়ছো না কেন এখান থেকে প্রশ্ন পাবে। অ্যাকাউন্টিং কনসেপ্ট তোমাদেরকে তুলে দিয়ে জিজ্ঞেস করবে যে কোন কনসেপ্টের মধ্যে দিয়ে এটা হচ্ছে, জানতে চাইবে। তো আমরা দেখে নিই যে ওনার এবং তার যে বিজনেস, এই দুটোর মধ্যে যে রিলেশনশিপ, এটা আমরা কোন কনসেপ্ট থেকে জানতে পারি। দেখো, আমরা ডিরেক্ট উত্তরটা জেনে নিই যে আমাদের একটা কনসেপ্ট ছিল, আমি তোমাদেরকে একটু মনে করানোর চেষ্টা করি। একটা কনসেপ্ট ছিল আমাদের, এনটিটি কনসেপ্ট নাম ছিল, ঠিক আছে, বা সত্ত্বর ধারণা যদি বাংলায় তোমরা বলো। সেখানে কি বলা ছিল যে মালিক এবং তার ব্যবসা সম্পূর্ণ আলাদা, দুজনের এন্টিটির ব্যবসা আলাদা, মালিক আলাদা। মালিকই ব্যবসা পরিচালনা করছে কিন্তু ব্যবসা আলাদা এবং তার মালিক আলাদা। এখন এরকম প্রশ্ন তোমরা করো না যে, আচ্ছা আমি যদি মুদির দোকানে গিয়ে বলি, বাইরে আমাদের বাড়ির মুদির দোকানে গিয়ে যদি আমি বলি যে কাকু তোমার ব্যবসা এবং তুমি আলাদা, দুজনে এক নও, এটা তুমি আর তোমার ব্যবসা দুজনে আলাদা, তো কাকু তো তোমাকে বকা দেবে। তো কাকু বলবে, দূর যা তো, ব্যবসাটা আমি ঝামেলা করিস না। কেননা এটা দেখো অ্যাকাউন্টিং কনসেপ্ট, এটা তো কাকুকে বলে কাকু বুঝবেন না। তো এটা হচ্ছে অ্যাকাউন্টিং নলেজের ওপর বেস করে। তো এরকম প্রশ্ন তোমরা করতে যেও না কাকুকে, তাইলে কিন্তু বকা খেয়ে বাড়ি আসবে। তো এটা জেনে রাখো, ব্যবসা মালিক এবং ব্যবসা দুটো আলাদা। ব্যবসাটা হচ্ছে প্রতিষ্ঠান এবং ব্যবসার মালিক একজন ইন্ডিভিজুয়াল। তো এটা হচ্ছে আমাদের কোন কনসেপ্টটা হয়, এনটিটি কনসেপ্ট, অপশন নম্বর 4। নেক্সট বলেছে, আমি এখানে তোমাদের প্রশ্নটা, একটা প্রশ্ন এসেছিলো, আমি বিভিন্ন অপশানের মধ্যে দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি। বলছে আউটস্ট্যান্ডিং ওয়েজেস ইজ, এটা কোন ধরনের অ্যাকাউন্ট জানতে চাইছে। আচ্ছা, ওয়েজেস অ্যাকাউন্ট যদি বলে বা কোনো ধরো এক্সপেন্স অ্যাকাউন্ট বলে বা ইনকাম অ্যাকাউন্ট বলে, সেক্ষেত্রে সেটা হয়ে যায় নমিনাল অ্যাকাউন্ট, আয় ব্যয় সংক্রান্ত, এটা আমরা জানি। নমিনাল অ্যাকাউন্ট এটা বেসিক্স একদম অ্যাকাউন্টসের। আর যদি তার আগে আউটস্ট্যান্ডিং কথা চলে আসে, অ্যাক্রুড কথা চলে আসে, প্রিপেইড কথা চলে আসে, পেইড ইন অ্যাডভান্স, ঠিক আছে, আনএক্সপায়ার্ড, এই কথাগুলো যদি চলে আসে তাইলে ওটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যায়। কেননা বেশ কিছু ব্যক্তিবর্গের কাছে যে বাকি আছে বা
বেশ কিছু ব্যক্তিবর্গকে যে আগে পেমেন্ট আমি করেছি তাদের সমষ্টি নিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করা হচ্ছে। আলাদা আলাদা নাম তো লিখবো না যে অমুকের কাছে আমার অত ওয়েজেস দেওয়া বাকি, অমুককে অত স্যালারি দেওয়া বাকি, এত নাম লিখে 100 জন 200 জন 1000 জনের নাম লিখে অ্যাকাউন্টস মেনটেন করা সম্ভব হয় না। তাই আমরা একটা আন্ডারের মানে একটা হেডের আন্ডারে আমরা আনি সেটাকে। তার মানে কি, এটা ব্যক্তিবর্গের সমষ্টি হয়ে গেল। ধরো আমি রাম শ্যাম যদু 3 জনকে আমি স্যালারি দেওয়া বাকি আমার, এবং তাদের সেটা আমি অ্যাকাউন্টসে রেকর্ড করতে চাইছি। আমি তো 3বার লিখবো না রাম শ্যাম যদু, তার মানে আমি কি লিখবো, সেটাকে আউটস্ট্যান্ডিং ওয়েজেস তার মধ্যে 3 জনেরটা যোগ করে দেবো। তার মানে কি, ওই অ্যাকাউন্টটার মানে কি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস অ্যাকাউন্টটা মানে কি 3 জনের যোগফল, 3 জন, তার মানে পার্সোনাল। তাহলে কি অ্যাকাউন্ট হয়ে গেল, পার্সোনাল হয়ে গেল। ঠিক আছে, এক সেকেন্ড, পার্সোনাল অ্যাকাউন্টটা হয়ে যাবে। এবার তোমার টেকনিকটা কি, যদি তোমাদের আউটস্ট্যান্ডিং কথাটা দেখো, অ্যাক্রুড দেখো, যে শব্দগুলো আমি বললাম সেগুলো যদি দেখো, পার্সোনালে দিয়ে দেবে। এবং যদি শুধু ওয়েজেস স্যালারি ইত্যাদি ইত্যাদি থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে নমিনাল অ্যাকাউন্টে দাগাবে, কেননা ওটা আয় ব্যয় সংক্রান্ত। আচ্ছা, কমিশন দিতে পারে, সানডে এক্সপেন্স বলতে পারে, মিসকেলেনিয়াস এক্সপেন্স বলতে পারে, এনি আদার এক্সপেন্স, যে কোনো এক্সপেন্স বলতে পারে তোমাদেরকে। তার আগে যদি আউটস্ট্যান্ডিং কথাও থাকে তাহলে পার্সোনাল, না থাকলে সেটা নমিনাল। এটা হচ্ছে শর্টকাট ট্রিক। আচ্ছা, তাইলে তোমরা আমাকে 5এরটা একটু জানাও তো, দেখি কেমন পারো। একটু কমেন্ট সেকশানে একটু আমাকে জানাও যে 5এরটা কী হবে। ঠিক আছে, ট্রেড এক্সপেন্স, কমিশন, ইন্টারেস্ট অন লোন, ইলেকট্রিসিটি, ওয়েজেস, স্যালারি, বিভিন্ন নামে তোমাদেরকে দিতে পারে পরীক্ষায়। এমআইএসসি এক্সপেন্স মানে হচ্ছে ওটা তোমাদের মিসসেলেনিয়াস এক্সপেন্স। ঠিক আছে, তো এটা কী হবে আমাকে একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, তাহলে নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। আন্ডার ম্যাচিং কনসেপ্ট, ম্যাচিং ইজ ডান বিটুইন, এটা আমরা আগে করিয়েছি এমসিকিউ বুস্টার সিরিজে। যারা পারবে তারা তো পারবে, যারা পারবে না তাদের জন্য আমি বলে দিচ্ছি। এটা কখনো তোমরা অ্যাসেট লাইবিলিটিতে দাগ দেবে না, অনেকে ভুলটা করো। অ্যাসেট লাইবিলিটির মধ্যে ব্যালেন্স শিটে ম্যাচ করা হয়, এটা হয় না। এটা ম্যাচিং কনসেপ্ট নয়। ম্যাচিং কনসেপ্ট মানে হচ্ছে আমার যে এক্সপেন্সেস আছে এবং আমার যে রেভিনিউ আছে তাদের মধ্যে ম্যাচ করে প্রফিট হচ্ছে না লস হচ্ছে সেটা নির্ণয় করাটাই আমার হচ্ছে ম্যাচিং কনসেপ্টের একটা, মানে ওইটাই হচ্ছে কনসেপ্টটা, ম্যাচিং কনসেপ্ট। তার মানে এখানে আমার কিসের মধ্যে হবে, এক্সপেন্স এবং ইনকাম। ইনকামের জায়গায় তোমাকে রেভিনিউও বলতে পারে। ঠিক আছে, সেখানে ঘাবড়ানোর কিছু নেই, ইনকাম আর রেভিনিউ একই জিনিস। তো এইটা আমাদের সঠিক অপশন হয়ে যাবে। এটা 1 বছর ইয়ারে এসেছিল। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। অ্যাকাউন্টিং ইনফরমেশনের তোমরা বৈশিষ্ট্যগুলো পড়েছো থিওরিতে, এবং অ্যাকাউন্টিং ইনফরমেশনের বৈশিষ্ট্যের মধ্যে কোনটা নিচের মধ্যে কোনটা বৈশিষ্ট্য নয় বলেছে। তাহলে বৈশিষ্ট্যগুলোকে আগে ছেটে বাদ দিয়ে দেবে, তাইলে কোনটা বৈশিষ্ট্য নয় পেয়ে যাবে। এটা আমি আগে একবার এমসিকিউ বুস্টার সিরিজে করিয়েছিলাম। তো এই প্রশ্নটা 2018 সালেও এসেছিলো এবং আরও 1 বছর এসেছিলো। এটা খুব ইম্পর্টেন্ট, কেননা এই ধরনের থিওরির উপর বেস করে কোয়েশ্চেন সাধারণত করা হয়। তো এটা আমাকে একটু কমেন্টে জানিও তোমরা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো। স্ক্রিনশট তুলে নাও, যেগুলো যেগুলো হোমওয়ার্ক বলছি স্ক্রিনশট তুলে নাও, সঠিক উত্তরগুলো আমাকে কমেন্টে জানিও, এবং যদি ভুল হয় কোনো উত্তর আমি সেটা ব্যাখ্যা সহ তোমাদেরকে কমেন্টে আমি লিখে দেবো। ঠিক আছে, এটা অনেকটা মক টেস্টের মতো ধরতে পারো আজকের সিরিজটাকে তোমরা, যে আমিও তোমাদের থেকে একটু জানতে চাইছি যে তোমরা কীরকম প্রিপারেশনটা নিয়েছো, কেননা আর কয়েকদিন পরেই তো তোমাদের এক্সাম। ঠিক আছে, তোমাদের যদি কোনো জায়গায় মিস্টেক হয় আমি কিন্তু সেটা কমেন্টে তোমাদেরকে শুধরে দেবো। ওটা আশা করি তোমরা রেসপন্সটা ভালো মতোই করবে। আচ্ছা, তারপর বলছে অ্যাডভার্টাইজমেন্ট অর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ইজ দিস টাইপ অফ এক্সপেন্ডিচার, মানে এই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সটা কোন ধরনের এক্সপেন্ডিচার, নিচে যতগুলো ক্যাটাগরি আমরা দিয়েছি। এটা আমরা গতকাল কিন্তু আলোচনাটা করেছিলাম, গতকালকের যে সিরিজটা ছিল ওই সিরিজে আমরা আলোচনাটা করেছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা আমরা 3-4 বার আলোচনা করেছি আমাদের গোটা এমসিকিউ সিরিজে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট টাইপ, বহুবার এসেছে এবং এটা খুব ইম্পর্টেন্ট টাইপ। অনেক স্কুলে কিন্তু জানতে চাইবে প্রশ্নে যে এটা কি বলো, বা এটা ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের উদাহরণ দাও। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, তারপর বলেছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ অ্যাসেটস, মানে অ্যাসেটসের ভ্যালু জানতে চাইছে তোমাকে। ইফ দ্য ক্যাপিটাল ইজ 1 লাখ, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ইজ 40,000 অ্যান্ড এক্সটার্নাল লাইবিলিটি ইজ 25,000। এটা ইয়ারে এসছে এবং এই টাইপের ক্যালকুলেশন তোমাদেরকে দেবে। অ্যাকাউন্টিং ইনফরমেশন, সরি মিস্টেক হয়েছে আমার, অ্যাকাউন্টিং ইনফরমেশন না, অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা আছে, অর্থাৎ হিসাব শাস্ত্রের যে সমীকরণ
অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, ওই ফর্মুলার মধ্যে তোমাদেরকে ভ্যালুগুলো পুট করে তোমাদেরকে বার করতে হবে যেটা জানতে চাইবে। এরকম ধরনের প্রশ্ন আমরা বহুবার আমরা করিয়েছি, আজকে আমরা করিয়ে দিচ্ছি একটা। ঠিক আছে, চলো দেখা যাক। এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা কী করবে সেটাও আমরা বুঝিয়ে দেবো তোমাদেরকে। প্রথমে ফর্মুলাটা আমরা লিখলাম, অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি লিখলাম। ভালো কথা, কী জানতে চেয়েছে? অ্যাসেট, তাহলে এটা আমার আননোন ফিগার, এটা থাক যেমন আছে থাক। এবার আমাদের ক্যাপিটাল কত বলেছে? ক্যাপিটাল বলেছে 1 লাখ, তাহলে 1 লাখ আমরা ক্যাপিটালের জায়গায় বসিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই এই অবধি। এবার হচ্ছে আমাদের এক্সটার্নাল লাইবিলিটি কত? 25,000, লাইবিলিটি 25,000 বসিয়ে দিলাম। আমরা জানি লাইবিলিটি জায়গায় লাইবিলিটি বসিয়ে দিলাম। এবার আমাদের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটা কি করবো? এটা এক ধরনের আমাদের লাইবিলিটি। আগে বসাই, তারপর লজিকটা বলছি। 40,000 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেটার ছাড়া দেখো 1,40,000, 1,40,000, 1,40,000 আর 20,000 কত হয়? 1,60,000 আর 5,000, 1,65,000। এইভাবে ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা করবে, এটাই ট্রিক। ঠিক আছে, ক্যালকুলেটার নিয়ে ভুলে প্রবেশ করো না পরীক্ষার হলে। আচ্ছা, 1,65,000, তাহলে এটা উত্তর। এবার বলি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা কী জিনিস। কোম্পানির যখন ব্যালেন্স শিট করা হয় বা কর্পোরেটের যখন ব্যালেন্স শিট করা হয়, এছাড়াও তোমরা সোল প্রপার্টারশিপ বিজনেস বা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে লাইবিলিটি সাইডে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ক্যাপিটালের পর লেখা হয়। এটা কি? অনেকে ক্যাপিটালের সাথে আমরা নেট প্রফিটটা যোগ করে ব্যালেন্স শিটে বসাই ফাইনাল অ্যাকাউন্টে। কিন্তু কর্পোরেট বা কোম্পানির ক্ষেত্রে তো ওরকম ক্যাপিটাল বলে কিছু হয় না, শেয়ার হোল্ডার্স ফান্ড হয়, প্রেফারেন্স শেয়ার হয়, বিভিন্ন জিনিসগুলো আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে জানবে অবশ্যই। এবং 12-এ তোমাদের এই অঙ্কগুলোও আছে, কর্পোরেট ব্যালেন্স শিট তোমাদের ওখানেও আছে ক্লাস 12-এ, এবং বিকম লেভেলও আছে। তো সেখানে কি করা হয়? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে, ওখানে আমাদের যে প্রফিটটা হয় বা লসটা হয় সেটাকে আমরা পজিটিভ ফিগার বা নেগেটিভ ফিগার হিসেবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে দেখানো হয়। এছাড়াও বিভিন্ন জিনিস রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু অন্তর্ভুক্ত হয়। তো এটা একটা লাইবিলিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এই ধরনের একটা টাইপ কিন্তু আমরা গতকালও করিয়েছিলাম, আশা করি তোমরা পারবে, তাও আমি করিয়ে দিচ্ছি। এটা আর হোমওয়ার্ক দিচ্ছি না, হোমওয়ার্ক অনেক হয়ে যাবে তাইলে। আচ্ছা, 1 জানুয়ারি 2017-তে মিসেস দত্ত একটা বিল ড্র করলেন 5 মান্থের জন্য, বলেছে ম্যাচুরিটি ডেটটা আমাকে বার করে দাও। ম্যাচুরিটি ডেট বার করার জন্য আমরা নিয়ম শিখিয়েছি, যে ডেট দেবে তার সাথে 3 দিন যোগ করবে, আর কি করবে? যত মাস বলবে সেটা যোগ করে দেবে। তাইলে এখানে আমাকে কত বলেছে? 1 জানুয়ারি মানে 1 তারিখ, তার সাথে 3 দিন যোগ করলে কত হয়? 4 তারিখ। তার মানে আমার বাকি অপশানগুলোকে আমি কেটে দিই। 4 তারিখ আছে, দুটো অপশানে দেখছি। এবার বলছে মাসেরটা দেখবো, এবার হচ্ছে 5 মাস। তার মানে আমার এখানে আছে জানুয়ারি, তার সাথে 5 মাস যোগ করলে, 1-এর সাথে 5 যোগ করলে 6, তাহলে 6 কোথায় আছে? এইটাতে আছে। তাহলে বাকি আরটা কেটে দিলাম, ব্যাস গল্প শেষ। এটাই ছিল, আর কিছুই ছিল না। নেক্সট, আচ্ছা এই একটা জিনিস বলছি, এই টাইপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এক ধরনের পাবেই, ম্যাচুরিটি ডেট বার করতে তোমাকে বলবে বিলস অফ এক্সচেঞ্জে। নেক্সট, আচ্ছা আর একটা কোয়েশ্চেন আমরা আগেও আমাদের এমসিকিউ বুস্টার সিরিজে করিয়েছি, অন হুইচ বেসিস অফ অ্যাকাউন্টিং ইজ দি ডক্ট্রাইন অফ কনজারভেটিজম অফ অ্যাকাউন্টিং ইজ অবজার্ভড। এটা থিওরির উপর বেস করে, এটা বহুবার এসছে এবং প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা শুধুমাত্র তোমাদেরকে যেগুলো রেলিভেন্ট তোমাদের পরীক্ষার জন্য, প্রাসঙ্গিক এবং লেটেস্ট কন্টেন্ট যেগুলো কিনা আসে, ট্রেন্ডিং কন্টেন্টগুলোই তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তোমরা ফলো করো, আমাদের সাথে থাকো এবং এগুলো করে যাও, তাইলে গিয়ে পরীক্ষা হলে বুঝতে পারবে কি মজাটা। ফটাফট সব অ্যান্সারগুলো তোমরা পেরে যাবে। এবং ওএমআর শিটটা কিন্তু ঠিকঠাক ফিল করে এসো। দেখা গেল এরকম পরীক্ষাটা সব অ্যান্সারই জানা, 40-এ 40 হয়ে গেল, কিন্তু আমাদের গোল করতে ভুল হয়ে গেল অতিরিক্ত উত্তেজনায়। তাই ওভার এক্সাইটমেন্ট রাখবে না, এটা কিন্তু অনেকেরই হয়। প্রথম তো তোমরা কমার্সে, তো নতুন ধরনের সাবজেক্ট, একটা এক্সাইটমেন্ট কাজ করে প্রথম পরীক্ষার সময়, এটা করবে না কখন। ঠিক আছে, খুব ঠান্ডা মাথা ওএমআরটা ফিল করবে। আচ্ছা চলো, তো এটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমাকে যেটা কী হবে। এটা আগেও আমরা করিয়েছি। আচ্ছা, আমি চেক করে দেবো, কমেন্ট করো তোমরা। আচ্ছা, এবার হচ্ছে আজকের যে ইম্পর্টেন্ট টাইপটা। গতকাল আমরা যে টাইপটা করিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম আমাকে ক্যাপিটালটা বার করে দাও, সেখানে আমাদের বলা হয়েছিল। আজকে আমাদের ক্যাপিটাল বার করতে বলছে না, আমাদের বলছে স্টক বার করে দাও। স্টক কীভাবে বার করব? প্রসেস আমাদের সেম হবে, কিচ্ছু আলাদা হবে না।
দেখো শুধু কীভাবে বার করি, তবে একটু লজিকটা আমরা আলাদা দেখব। ওই অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা আছে না তোমাদের, ওটার উপর বেস করে এই ধরনের কোশ্চেন করবে। যাদের স্কুল কঠিন করবে প্রশ্ন, কঠিন বলবো না, একটু ঘুরিয়ে প্রশ্ন করবে, তাদের কিন্তু এই ধরনের টাইপটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপ আমি বলবো। কারণ অ্যাকাউন্টিং ইকুয়েশনের অ্যাপ্লিকেশান এই জিনিসটা কিন্তু সব জায়গায় দেয় না, কিন্তু কিছু কিছু স্কুল কিন্তু এটার উপরও প্রশ্ন করবে অবশ্যই। দেখো কি বলছে, যে ক্যালকুলেট দি অ্যামাউন্ট অফ স্টক অ্যাজ অন 31 মার্চ 2024। 31 মার্চ 2024 মানে ক্লোজিং ডেট, তার মানে বুঝতে হবে ক্লোজিং স্টক আমাকে জানতে চাইছে। ঠিক আছে, ক্লোজিং স্টকের আমাকে ক্লোজিং স্টকটা বার করে দিতে বলছে। তো ক্লোজিং স্টকটা কীভাবে বার করব? দেখো তোমাকে কিছু এখানে বলে দেবে কিছু অ্যাসেটস এবং লাইবিলিটিস, যার মধ্যে থেকে তোমাকে অ্যাসেটগুলোকে বার করে একটা সাইডে রাখতে হবে, লাইবিলিটিসগুলোকে বার করে আর একটা সাইডে রাখতে হবে। এরপর টোটালটা করবে, তারপর তোমাকে যেরকম জানতে চাইবে সেরকমভাবে তুমি করবে। গতকাল আমাদের কাছে ক্যাপিটাল জানতে চেয়েছিল, তাই জন্য আমরা অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিয়ে দিয়েছিলাম, তাহলে আমাদের ক্যাপিটাল পেয়ে গেছিলাম। তবে আজকে আমাদের কাছে স্টক জানতে চাইছে, ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কি আমরা আগেও বলেছি, এটা একটা অ্যাসেট। তার মানে আমাকে টোটাল লাইবিলিটিটা বার করে সেখান থেকে বাদ বাকি অ্যাসেটটা বাদ দিয়ে দিতে হবে, তাইলে কি আমরা স্টকটা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তাও আমরা দেখাচ্ছি অঙ্কটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা টোটাল লাইবিলিটিটা বার করে দেবো। আমরা কি জানি, লাইবিলিটিস আর অ্যাসেট সাইড দুটো সমান হয়, তাহলে আমাদের টোটাল লাইবিলিটি আমরা বার করে সেখান থেকে যদি আমরা অ্যাসেটটা বাদ দিয়ে দিই, যেটুকু অ্যাসেট আমাদের কাছে দিয়েছে, তাহলে এক্সেস যে আমাদের স্টকটা আছে অ্যাসেটসের মধ্যে ঢুকে, যেটা আমাদের জানি না আমরা, সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে লাইবিলিটিটা এখান থেকে দাগিয়ে নিই, কোনটা কোনটা লাইবিলিটি আছে। আমাদের সানডে ক্রেডিটর্স আছে লাইবিলিটি, এখান থেকে বিলস পেয়েবল লাইবিলিটি আছে, আমাদের লোনটা আছে, লোন ফ্রম HDFC ব্যাঙ্ক। এখানে ইন্টারেস্ট আমাদের কোনো কাজে লাগবে না, এটা জাস্ট ফলস দিয়েছে, পার্সেন্টেজটা কোনো কাজে লাগবে না এখানে আমাদের। আচ্ছা, আর লাইবিলিটিস টু দ্য ওনার্স, এখানে তোমাদেরকে কিন্তু মজা করতে পারে একটু, লাইবিলিটিস টু দ্য ওনার্স বলে ছেড়ে দেবে। লাইবিলিটিস টু দ্য ওনার্স মানে কি, ক্যাপিটাল, মানে ব্যবসার মালিকদের কাছে যে আমাদের দায়টা আছে লাইবিলিটিস, সেইটাকেই আমাদের ক্যাপিটাল বলে। আমি এখানে লিখে দিয়েছি ব্যাকেটে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু লিখে দেবে না। আচ্ছা, আর কি বলেছে, আউটস্ট্যান্ডিং স্যালারি, মানে স্যালারি দিতে বাকি, সেটাও একটা লাইবিলিটি। তো এগুলোকে আমরা আগে সামারাইজ করে নেবো। দেখো এখানে আমরা সামারাইজ করেছি, এগুলোকে জাস্ট লিখে নিয়েছি আমরা। এবার আমি যোগ করাটা শেখাই। প্রথমে লাখের যোগগুলো আমরা করে নেবো। লাখ কী কী আছে, এখানে 2 লাখ, এখানে 3 লাখ, তার মানে 5 লাখ। 5 লাখ টাকা তোমরা সাইডে রাখো। আচ্ছা, আর কি বলেছে, এখানে 30,000, 30,000, 9,000 হচ্ছে 39,000। 39,000 সাথে আগে 1,000 যোগ করো, 40,000, তার সাথে 10,000 যোগ করো, কত হয়, 50,000। তাহলে 50,000, হ্যাঁ, এবং তার সাথে হচ্ছে আরও এখানে 50,000 ছিল, তার মানে হলো আমার আরও 1 লাখ, তার মানে হলো কত, আমার 6 লাখ। 6 লাখ হয়ে গেল আমার টোটাল লাইবিলিটি। এইবার আমাদেরকে টোটাল অ্যাসেট এক্সক্লুডিং ক্লোজিং স্টক, মানে ক্লোজিং স্টক বাদ দিয়ে যে অ্যাসেটগুলো আমাদের কাছে দিয়েছে সেইগুলো আমরা আগে বার করে নিই, যোগফলটা। ঠিক আছে, টোটাল আমাদের অ্যাসেট কী কী আছে, আমাদের লাইবিলিটি বাদ দিয়ে বাদ বাকিগুলো অ্যাসেট আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। আচ্ছা, লুজ টুল হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ে, অর্থাৎ এটাকে ইজিলি ক্যাশে কনভার্ট করে নেওয়া যায়। ঠিক আছে, তোমাদের যেমন ফিক্সড অ্যাসেট যেগুলো আছে, ধরো ল্যান্ড, ধরো বিল্ডিং, ধরো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এগুলোর ওপর আগে তোমাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, তারপর তুমি এটাকে সেল করতে পারবে। এবং এটা সেল করাটা কিন্তু একদিনে সেল হয় না। বড় বড় কোম্পানিতে যে তোমার মেশিনগুলো থাকে, একদিনে কিন্তু সেল করতে পারবে না। কিন্তু লুজ টুলস, অর্থাৎ ধরো ছোটোখাটো যে যন্ত্রপাতিগুলো আছে, সেগুলো কিন্তু তুমি খুব ইজিলি তোমরা ওটাকে সেল করে তোমাকে ক্যাশে কনভার্ট করে নিতে পারো টাকাটা। তো ওই জন্য ওটা কারেন্ট অ্যাসেট, এটা অ্যাসেটসের মধ্যে পড়ে। আচ্ছা, প্রিপেইড রেন্ট, তুমি আগে রেন্ট পে করে দিয়েছো। ধরো তুমি এই মাসটা, এটা কি সেপ্টেম্বর মাস, এবং ধরো এই মাসে তুমি অক্টোবরের রেন্টটা আগের থেকে দিয়ে রেখেছো, দিতে তো হবে, আগের দিয়ে রাখি। তো সেইটা কিন্তু তুমি আগের থেকে পে করেছো, তার মানে কি প্রিপেইড বা পেইড ইন অ্যাডভান্স পেমেন্ট করেছো তুমি, তাহলে সেটা কিন্তু তোমার অ্যাসেট সাইডে দেখানো হবে। কেন, তুমি তো প্রাপ্য না টাকাটা, ওটা তো তোমার এই মাসের খরচা না, সামনের মাসের অ্যাডভান্সে দিয়ে দিয়েছো, ওটা তোমার কাছে অ্যাসেট। ডেটর্স অ্যাসেট তোমরা জানো, গুডউইল অ্যাসেট, বিলস রিসিভেবল অ্যাসেট তোমরা জানো, এটা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, ক্যাশ ইন হ্যান্ড, এগুলো সব অ্যাসেট। তাহলে এগুলোকে আমরা সামারাইজ করে নিই। এগুলোকে আমরা দেখতে পাচ্ছি এখানে সামারাইজ করেছি। এবার আমি তোমাদেরকে ক্যালকুলেশনটা শেখাবো। প্রথমে লাখগুলো যোগ করবে, 3 লাখ, 1 লাখ, 4 লাখ,
আর কোনো লাখ নেই, তাহলে 4 লাখ টাকা তুমি হাতে রাখো। আচ্ছা, এখানে এবার আসি 25,000, 10,000, 35,000, 35,000, 50,000, 85,000, 85,000। এবার এখানে আগে 5,000 যোগ করো, 90,000, 90,000-এর সাথে এবার 60,000 যোগ করতে হবে। আগে 90,000-এর সাথে 10,000 যোগ করো, কত হলো? 1 লাখ। এবার 1 লাখের সাথে বাকি 50,000 যোগ করো, তার মানে কত হলো? 1,50,000। এবার 5,000 যোগ করো, 1,55,000। এবার 20,000 যোগ করো, 1,75,000। এবার 5,000 যোগ করো, 1,80,000। তার মানে 4 লাখ ছিল, প্লাস কত করলে? 1,80,000 তুমি যোগ করলে, তার মানে কত হলো তোমার? 5,80,000। 5,80,000 বেরিয়ে গেল। ইজি। ভেঙে 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 তুমি ক্যালকুলেশনটা করবে। এইবার তাহলে আমি ক্লোজিং স্টকটা কোথায় পাবো? দেখো, আমরা জানি ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লাইবিলিটি সমান হয়। আমার কাছে টোটাল লাইবিলিটি আছে, কিন্তু আমার কাছে টোটাল অ্যাসেট নেই। কেন? স্টকের ভ্যালুটা আমাকে দেয়নি। আরে ওটাই তো জানতে চেয়েছে। তাহলে আমি যদি টোটাল লাইবিলিটির থেকে টোটাল অ্যাসেটটাকে বাদ দিয়ে আনি, তাহলে বাদ বাকিটা আমার স্টক, তাই না? টোটাল অ্যাসেট মানে কি? এই যে অ্যাসেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, তার সাথে আমার স্টকটাও অ্যাড হয়ে বসে আছে। তাহলে টোটাল অ্যাসেটটা, এই অ্যাসেটগুলোকে যদি আমি বাদ দিয়ে দিই লাইবিলিটির টোটাল ভ্যালুটার থেকে, তাহলে আমার কি পেয়ে যাবো? আমি স্টকটা পেয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছো, কারণ লাইবিলিটি আর অ্যাসেট আমাদের সমান। তাহলে টোটাল অ্যাসেটসের ভ্যালু যা হবে, টোটাল লাইবিলিটির ভ্যালু তাই হবে। আমার টোটাল লাইবিলিটির ভ্যালুটা আমি পেয়ে গেছি, সেখান থেকে অ্যাসেটগুলো বাদ দিয়ে দেবো, আমি স্টক পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি বাদ দিয়ে দিই, 6 লাখ থেকে 5,80,000 বাদ দিলে তোমরা জানো এটা 20,000 টাকা অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান নম্বর কত আছে আমার? অপশান নম্বর সিতে আছে 20,000। আচ্ছা, তাহলে এবার আমরা এরকমই একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিই ক্যালকুলেশনের। দেখো, মজা পাবে, করো, চেষ্টা করো। আমি বলে দিচ্ছি যে জায়গাগুলো তোমাদের আটকাতে পারে, বলে দিচ্ছি আমি। হোমওয়ার্কটা দেখে নাও তোমরা, এটাকে আগে স্ক্রিনশট তুলে নাও, সেটা বেটার হবে তোমাদের। এটাকে আগে স্ক্রিনশট তুলে নাও। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আমি বলি তোমাদেরকে কি বলেছে। ক্যালকুলেট দ্য ক্লোজিং ব্যালেন্স অফ অ্যাকাউন্টস রিসিভেবল। ওই তোমাকে হয় লাইবিলিটির একটা পার্ট জানতে চাইবে, নাহলে অ্যাসেটসের একটা পার্ট জানতে চাইবে, আর বাকি ইনফরমেশনগুলো দেবে তোমাকে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে বুদ্ধি খাটিয়ে বার করতে হবে, আর কিছুই না। তাইলে তুমি অ্যাকাউন্টস রিসিভেবল মানে আমরা আগের দিন কি বলেছিলাম? ডেটর্স আর বিলস রিসিভেবলের যোগফল। মানে অ্যাকাউন্টস রিসিভেবল মানে তুমি ডেটর্স ধরতে পারো। এটা কর্পোরেটে এখন ইউজ করা হয়, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে ক্রেডিটার্স। তাহলে এটার ক্লোজিং ব্যালেন্সটা তোমাকে জানতে চেয়েছে। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ মিস্টার গাভাস্কার অ্যাজ অন 31 ডিসেম্বর 2023, লাস্ট ডেট তোমাকে দিয়ে দিয়েছে। তার মানে এই যে ব্যালেন্সগুলো, এগুলো সব ক্লোজিং ব্যালেন্স যেগুলো আছে। আর মিস্টার গাভাস্কার হচ্ছেন মালিক ব্যবসার, তার বই থেকে এগুলো ফলোয়িং ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করেছি। ঠিক আছে? তাহলে এবার আমি বলি কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটি। আচ্ছা, বিল্ডিংটা তোমরা জানো, ফার্নিচার ফিক্সচারটা তোমরা জানো, ক্যাশ ইন হ্যান্ড তোমরা জানো, অ্যাকাউন্টস পেয়েবল মানে ক্রেডিটার্স, লাইবিলিটি। আচ্ছা, ক্লেম রিসিভেবল মানে বলে দিই। ক্লেম রিসিভেবল মানে হচ্ছে এটা একটা অ্যাসেট, অ্যাসেট সাইডে বসে। ক্লেম রিসিভেবল মানে হচ্ছে ধরো তোমার মালপত্রের জন্য একটা ইন্স্যুরেন্স করা ছিল, ধরো মালপত্র আগুন লেগে গেছে গাড়িতে, বা গোডাউনে ধরো আগুন লেগে গেছে। এরপর ধরো ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিট করলো যে ঠিক আছে আপনার ক্লেম আমরা দিয়ে দেবো। তাহলে সেইটা তোমার কাছে অ্যাসেট, যে তোমার ওটা পাও না, ওটা অ্যাসেট সাইডে আমরা দেখাই ক্লেম রিসিভেবল। ঠিক আছে? আর ট্রেডিং অ্যাকাউন্টে ওটা দেখানো, ওটা ফাইনাল অ্যাকাউন্টের সময় আমরা বোঝাবো। ছেড়ে দাও। অ্যাসেট এটা মনে রাখো। পেটেন্ট ট্রেডমার্ক তোমাদের আগের দিনও বলেছি অ্যাসেট। জেনারেল রিজার্ভ কি? আমরা রিজার্ভ সারপ্লাস যেমন বললাম লাইবিলিটি, জেনারেল রিজার্ভটা হচ্ছে লাইবিলিটি। আর লোন ফ্রম আইসিআইসিআই ব্যাঙ্ক, এই যে ফ্ল্যাট 8% ইন্টারেস্ট, ইন্টারেস্টটা তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলার কোনো কাজে লাগবে না। তো লোনটা তোমাদের চলে যাবে হচ্ছে লাইবিলিটি সাইডে, জানো। ক্যাশার ব্যাংক জানো তোমরা, ক্যাপিটাল অফ গাভাস্কার, মালিকের ক্যাপিটাল, এটা জানো লাইবিলিটি হয়। এবার আসি ওয়ার্কসম্যান কমিশন আউটস্ট্যান্ডিং। আমাদের যে ওয়ার্কসম্যান আছে, সরি ওয়ার্কসম্যান না, ওয়ার্কস কমিশন, ওয়ার্কস ম্যানেজার, ওয়ার্কস ম্যানেজার যিনি আছেন ফ্যাক্টরিতে, তাকে একটা আমাদের কমিশন দেওয়ার কথা ছিল, সেটা আমরা দিতে পারিনি, ওই জন্যই আউটস্ট্যান্ডিং লেখা, মানে বাকি। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং মানে বাকি ওনার কমিশনটা দিতে। তাহলে এটা লাইবিলিটি সাইডে বসবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যেহেতু একটা আমাদের। তো এই অঙ্কটা করে তোমরা আমাকে জানিও কমেন্টে, আমি সঠিক উত্তরটা আমি বলে দেবো। যদি ভুল হয় তোমাদের, যদি ঠিক হয় তাহলে তো এক্সেলেন্ট, আর কোনো কথাই নেই। আচ্ছা, তাহলে আজকে সিরিজটা আমরা একটা সুন্দর মিষ্টি মুখ দিয়ে শেষ করি। তো একটা সুন্দর একটা প্রশ্ন লাস্টে আছে, ছোট্ট প্রশ্ন, পারবে অনেকেই তোমরা। ফুল ফর্ম অফ এএসবি, এই টাইপটা ইম্পর্টেন্ট, কেননা তোমাদের কাছে ফুল ফর্ম কিছু কিছু জানতে চাইবে। এএসবির ফুল ফর্ম কি? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, এটা ফুল ফর্ম। তাহলে
আজকের মতো এটুকুই থাক এই সিরিজটা। আর তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আমি পিডিএফটা ওখানে অ্যাভেলেবেল করিয়ে দেবো। হ্যাঁ, আর কমেন্ট করে জানিও অ্যান্সারগুলো, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। নেক্সট পার্ট অবশ্যই আসবে, বা আমি এরকমও ভাবছি যে তোমাদের একটা 40 নম্বরে মক টেস্ট টাইপেরও নেবো তোমাদের অ্যাকাউন্টস এক্সামের আগে। অবশ্যই তোমরা জয়েন করো, সেটা ইউটিউবে আমি প্রশ্নটা শেয়ার করব, অথবা টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তো এবং সঠিক উত্তরও আমরা ওটার পাবলিশ করে দেবো, কে কত পেয়েছো সেটা আমাকে জানাবে তোমরা কমেন্ট করে। হ্যাঁ, বা আমাকে তোমরা কমেন্টে লিখে পাঠাবে, আমি সঠিক উত্তরের মধ্যে দিয়ে সেটা বলে দেবো তখন। তো এরকম একটা প্ল্যানিং আমরা রেখেছি আপাতত। এবং তারপর বিজনেস স্টাডি, কস্টিং, ট্যাক্সেশন বিভিন্নটা আমরা দেখাবো। টাইম তো আছে, 2 পরীক্ষা 3টে পরীক্ষার মাঝে গ্যাপ আছে, সেখানে আমরা অবশ্যই করবো। চ্যানেলটার সাথে জুড়ে থাকো, দুর্ধর্ষ রেজাল্ট তোমরা করবে আমি জানি। কনফিডেন্স রাখো নিজের ওপর, সর্বশক্তিমানের ওপর বিশ্বাস রাখো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।